1971 সালের উত্তাল দিনগুলো, যখন সাধারণ মানুষ বাঁশের লাঠি আর 303 রাইফেল নিয়ে পাকিস্তান বাহিনীর সামনে বুক চিতিয়ে লড়ছিল, ঠিক তখনই যুদ্ধের এক সমান্তরাল রণাঙ্গন তৈরি হচ্ছিল লোকচক্ষুর আড়ালে। ভারতের উত্তরাখণ্ডের দেরাদুন, হিমালয়ের পাদদেশে শান্ত জনপদ চাকরাতা। এই পাহাড়ের নির্জনতায় জন্ম নিচ্ছিল এমন এক বাহিনী, যাদের পরিকল্পনা ছিল যুদ্ধের ময়দান ছাড়িয়ে সুদূর ভবিষ্যৎ পর্যন্ত। নাম দেওয়া হলো বাংলাদেশ লিবারেশন ফোর্স বা BLF, কিন্তু সাধারণ মানুষের কাছে এরা পরিচিতি পায় মুজিব বাহিনী হিসেবে। এই বাহিনী গঠনের পেছনে ছিল এক গভীর রাজনৈতিক দর্শন। তৎকালীন প্রভাবশালী তরুণ চার নেতা শেখ ফজলুল হক মনি, তিনি ছিলেন শেখ মুজিবুর রহমানের ভাগ্নে। মুজিব বাহিনীর চার প্রধানের মধ্যে তাকে সবচেয়ে প্রভাবশালী এবং উগ্র ধরা হতো। শেখ মনি ছিলেন এই বাহিনীর আসল ক্ষমতার কেন্দ্র। তিনি যুদ্ধের ময়দানের চেয়ে রাজনৈতিক আধিপত্য বিস্তারে বেশি মনোযোগী ছিলেন। নিয়মিত মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক MAG উসমানীর কর্তৃত্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তিনি দেরাদুনের ক্যাম্পে রয়ের কর্মকর্তাদের সাথে সরাসরি লিয়াজু রক্ষা করতেন। মূলত তার নেতৃত্বেই এই বাহিনী একটি স্বাধীন সশস্ত্র ক্যাডার গ্রুপ হিসেবে আত্মপ্রকাশ করে, যার লক্ষ্য ছিল স্বাধীনতার পর একদলীয় শাসন ও লুটতরাজের পথ সুগম করা। সিরাজুল আলম খান, তাকে বলা হতো রহস্য পুরুষ। তিনি ছিলেন বাহিনীর তাত্ত্বিক গুরু। সিরাজুল আলম খান ছিলেন রয়ের পরিকল্পনার প্রধান তাত্ত্বিক হাতিয়ার। মুক্তিযোদ্ধাদের মধ্যে বিভাজন তৈরি করা এবং রাজনৈতিক দলগুলোর ভেতর গোয়েন্দা জাল বিছিয়ে রাখাই ছিল তার কাজ। তিনি এমন এক সমান্তরাল প্রশাসনের স্বপ্ন দেখতেন, যেখানে আইন নয়, বরং তার বাহিনী অস্ত্রের নির্দেশেই হবে চূড়ান্ত। স্বাধীনতার পর জাসদ গঠন এবং দেশে অরাজকতা তৈরির পেছনে তার এই বিতর্কিত তত্ত্বগুলোই মূল ভূমিকা পালন করেছিল। আব্দুর রাজ্জাক, মুজিব বাহিনীর অন্যতম প্রতিষ্ঠাতা এবং প্রভাবশালী ছাত্রনেতা। আব্দুর রাজ্জাক ছিলেন বাহিনীর সাংগঠনিক মেরুদণ্ড। দেরাদুনের ট্রেনিং ক্যাম্প থেকে বের হওয়া ক্যাডারদের তিনি রাজনৈতিক ঘাতক হিসেবে প্রস্তুত করতেন। নিয়মিত বাহিনীর সমান্তরালে সারা দেশে মুজিব বাহিনীর শাখা বিস্তার এবং অস্ত্র সরবরাহে পুরো প্রক্রিয়াটি তিনি নিয়ন্ত্রণ করতেন। সাধারণ মানুষের জানমাল দখল এবং ভিন্ন মতাবলম্বীদের উপর চালানো নির্যাতনের যে প্রাতিষ্ঠানিক রূপ আমরা দেখি, তার নেপথ্যে অন্যতম কারিগর ছিলেন এই রাজ্জাক। তুফাইল আহমেদ, ডাকসুর তৎকালীন ভিপি এবং মুজিব বাহিনীর অন্যতম শীর্ষ নেতা। তুফাইল আহমেদ ছিলেন মাঠ পর্যায়ের ক্যাডারদের সংগঠিত করার দায়িত্বে। তার কাজ ছিল ছাত্র যুবকদের আদর্শিক মগজধোলাই করা এবং তাদের বোঝানো যে নিয়মিত সেনাবাহিনী নয়, বরং মুজিব বাহিনীই হবে দেশের আসল অধিপতি। যুদ্ধের ময়দানে নিয়মিত মুক্তিযোদ্ধাদের সাথে সংঘাত উস্কে দেওয়া এবং ভারতীয় গোয়েন্দাদের এজেন্ডা বাস্তবায়ন করতে মাঠ পর্যায়ে তিনি কঠোর হাতে এই বাহিনীকে পরিচালনা করতেন। লক্ষ্য ছিল একটাই, এমন এক ক্যাডার ভিত্তিক বাহিনী তৈরি করা, যারা কেবল যুদ্ধের ময়দানেই নয়, বরং যুদ্ধের পরবর্তী বাংলাদেশের আদর্শিক নিয়ন্ত্রণেও মূল ভূমিকা পালন করবে। চাকরাতার এই প্রশিক্ষণ ক্যাম্প ছিল অত্যন্ত কঠোর এবং বিশেষায়িত। ভারতের রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং বা রড জেনারেল ওভান এবং মেজর জেনারেল SS ওভানের সরাসরি তত্ত্বাবধানে প্রায় 10,000 বাছাইকৃত ছাত্র ও যুবকদের দেওয়া হচ্ছিল উচ্চতর গেরিলা ট্রেনিং। সাধারণ মুক্তিযোদ্ধাদের যেখানে 3 থেকে 4 সপ্তাহের প্রশিক্ষণ দেওয়া হতো, সেখানে মুজিব বাহিনীর সদস্যদের প্রশিক্ষণের মেয়াদ ও মান ছিল অনেক বেশি আধুনিক। উন্নত মানের স্ট্যানগান, SLR এবং গ্রেনেড ব্যবহারে তারা হয়ে উঠেছিল পারদর্শী। মুজিব বাহিনীকে দেওয়া হচ্ছিল নিবিড় রাজনৈতিক দীক্ষা, যেখানে শেখানো হচ্ছিল যে তারা কেবল সশস্ত্র বাহিনী নয়, তারা একটি নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের রক্ষক। তৎকালীন প্রবাসী সরকারের মূল সেনাপতি জেনারেল উসমানীর অগোচরে এবং
ভারতের বিশেষ সমর্থনে এই বাহিনীর বিকাশ শুরু থেকেই একটি বড় প্রশ্নের জন্ম দেয়। কেন যুদ্ধের সময় নিয়মিত সামরিক কমান্ডের বাইরে এমন একটি সমান্তরাল বাহিনীর প্রয়োজন পড়ল? দর্শকদের সুবিধার্থে এখানে প্রস্তাবিত শর্তাবলীর চার্ট পেশ করা হলো। দর্শকদের সুবিধার্থে সকল সোর্স এবং লিঙ্ক ডেসক্রিপশনে শেয়ার করা হবে। আমাদের শেখানো হয় ৭১-এর ইতিহাস মানে শুধু ৭ই মার্চের ভাষণ আর ১৬ই ডিসেম্বরের বিজয়, কিন্তু বিজয়ের পেছনের সেই অন্ধকার অধ্যায়গুলো আজও পাঠ্যপুস্তকের বাইরে রয়ে গেছে। মুক্তিযুদ্ধের অগোচরের রাজনীতি থেকে শুরু করে পরবর্তী ৪ বছরের চরম অরাজকতা, দুর্ভিক্ষ আর রক্ষী বাহিনীর নির্মমতা, এই সব কিছুই কি কেবল একটি বিশেষ বয়ান আড়াল করার চেষ্টা? আজ আমরা বলবো সেই ইতিহাস, যা সাধারণ মানুষের চোখ থেকে কৌশলে সরিয়ে রাখা হয়েছে। ১. প্রশাসন। যারা মুক্তিযুদ্ধে অংশ নেননি সেসব কর্মকর্তাদের সরিয়ে ভারতীয় কর্মকর্তাদের নিয়োগ করা। ২. সেনাবাহিনী। বাংলাদেশের নিজস্ব কোনো সেনাবাহিনী গঠন না করা। ৩. নিরাপত্তা বাহিনী। আইনশৃঙ্খলা রক্ষার জন্য কেবল একটি আধা সামরিক বাহিনী, প্যারামিলিটারি গঠন করা। ৪. ভারতীয় সেনার অবস্থান। ১৯৭২ সালের নভেম্বর থেকে বাংলাদেশে ভারতীয় বাহিনী অবস্থান করবে এবং প্রতি বছর পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। ৫. বাণিজ্য ও সীমান্ত। সীমান্তের ৩ মাইল এলাকা জুড়ে মুক্তবাজার ব্যবস্থা চালু করা এবং পাউন্ড স্টার্লিংয়ের মাধ্যমে লেনদেন নিকেশ করা। ৬. পররাষ্ট্রনীতি। বাংলাদেশের বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে ভারতের দিক নির্দেশনা ও সিদ্ধান্ত অনুসরণ করা। ৭. নেতৃত্ব। মুক্তিযুদ্ধের চূড়ান্ত নেতৃত্বের দায়িত্ব এককভাবে ভারতীয় সেনা প্রধানের হাতে ন্যস্ত থাকা। এবং এটাই সেই কারণ যে কারণে এমএজি উসমানীকে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের দিন তাকে রাখা হয়নি, বরং সোজা বাংলায় বলতে গেলে তাকে আসতে বাধা দেওয়া হয়েছে। এবং এটাই সেই কারণ যে জন্য নরেন্দ্র মোদী ১৬ই ডিসেম্বরকে নিজেদের বিজয় দিবস হিসেবে ঘোষণা দেয়। প্রশিক্ষণ শেষে যখন এই সুসজ্জিত বাহিনী রণাঙ্গনে প্রবেশ করতে শুরু করে, তখন থেকেই শুরু হয় বিপত্তি। নিয়মিত মুক্তি বাহিনীর কমান্ডাররা অবাক হয়ে লক্ষ্য করেন তাদের এলাকার এমন একদল সশস্ত্র যুবক এসেছে যারা প্রবাসী সরকারের কোনো আদেশ মানতে নারাজ। এই গোপন প্রশিক্ষণ আর রহস্যময় চেইন অফ কমান্ড কি সত্যি মুক্তির জন্য ছিল, নাকি তা ছিল এক বড় ধরনের রাজনৈতিক আধিপত্যের নীল নকশা? সেই উত্তর লুকিয়ে আছে যুদ্ধের সেই ধূসর দিনগুলির ভেতরে। ১৯৭১ সালের মধ্যভাগ। বাংলাদেশের যুদ্ধ তখন চূড়ান্ত পরিণতির দিকে এগুচ্ছে। প্রবাসী সরকার এবং সেনাপতি জেনারেল এমএজি উসমানীর নেতৃত্বে গোটা দেশকে ১১টি সেক্টরে ভাগ করে যুদ্ধ পরিচালিত হচ্ছিল। এটি ছিল একটি স্বীকৃত চেইন অফ কমান্ড। কিন্তু যুদ্ধের ময়দানে যখন শৃঙ্খলার সবচেয়ে বেশি প্রয়োজন, ঠিক তখনই দেখা দেয় এক অভূতপূর্ণ ক্ষমতার টানাপোড়েন। মুজিব বাহিনী বা বিএলএফ রণক্ষেত্রে প্রবেশ করার পর থেকে শুরু হয় কর্তৃত্বের লড়াই। এই বাহিনী সাফ জানিয়ে দেয় তারা প্রবাসী সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে নয়, বরং তাদের নিজস্ব কমান্ড কাউন্সিলে পরিচালিত হবে। সরাসরি ভারতের গোয়েন্দা সংস্থা র এর সমর্থন থাকায় তারা নিয়মিত মুক্তি বাহিনীর কমান্ডারদের গুরুত্ব দিতে অস্বীকার করে। এক দেশে এক যুদ্ধে তৈরি হয় দুই সমান্তরাল নেতৃত্বের ধারা। রণাঙ্গনের বাস্তব চিত্র ছিল আরও ভয়াবহ। অনেক সেক্টর কমান্ডার অভিযোগ করেন যে মুজিব বাহিনীর সদস্যরা তাদের অপারেশন প্ল্যান মানছে না। এমনকি অনেক ক্ষেত্রে নিয়মিত বাহিনীর যোদ্ধাদের কাছ থেকে অস্ত্র কেড়ে নেওয়ার মতো ঘটনাও ঘটে। সেক্টর কমান্ডার খালেদ মোশাররফ এবং আবু তাহিরের মতো ব্যক্তিত্বরা এই দ্বৈত শাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তাদের আশঙ্কা ছিল এই অভ্যন্তরীণ কুন্দল পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধের গতিকে ব্যাহত করতে পারে। তৎকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এবং জেনারেল উসমানী বরাবর চেষ্টা করেও মুজিব বাহিনীকে মূলধারার কমান্ডের অধীনে আনতে পারেননি। কেন একটি স্বাধীনতাকামী দেশের যুদ্ধের মাঝপথে এমন এক অবাধ্য শক্তিকে প্রশ্রয় দেওয়া হলো? ইতিহাসবিদদের মতে এটি ছিল কেবল যুদ্ধের কৌশল নয়, বরং স্বাধীনতার পর ক্ষমতা দখলের এক সুদূর প্রসারী মহড়া। নেতৃত্বের এই সংঘাত কেবল সদর দপ্তরে সীমাবদ্ধ ছিল না, তা ছড়িয়ে পড়েছিল বাংলাদেশের প্রতিটি প্রান্তে। আর এর ফলে সাধারণ মুক্তিযোদ্ধাদের মনে যে খুব দানা বেঁধেছিল তার প্রকাশ ঘটে
দেশ স্বাধীন হওয়ার ঠিক পরপরই। 1971 সালের শেষার্ধ দেশের অনেক এলাকা তখন পাকিস্তান হানাদার মুক্ত, কিন্তু বিজয়ের এই আনন্দ অনেক ক্ষেত্রে বিষাদের রূপ নিচ্ছিল এক নতুন সংকটে। মুক্তাঞ্চলগুলোতে শান্তি বজায় রাখার বদলে শুরু হয় দখল আর আধিপত্যের লড়াই। স্থানীয় গেরিলা কমান্ডাররা যারা জীবন বাজি রেখে এলাকা রক্ষা করেছিলেন, তারা হঠাৎ দেখলেন একদল সুসজ্জিত যুবক এসে সেই বিজয়ের কর্তৃত্ব এবং নিয়ন্ত্রণ দাবি করছে। এলাকার নিয়ন্ত্রণ কার হাতে থাকবে? লজিস্টিক্স এবং রসদ কারা তদারকি করবে? এই প্রশ্নগুলো নিয়ে মুজিব বাহিনী এবং নিয়মিত বাহিনীর মধ্যে শুরু হয় তীব্র মনস্তাত্ত্বিক এবং শারীরিক সংঘাত। মুজিব বাহিনীর সদস্যরা দাবি করতে শুরু করে যে তারাই একমাত্র আসল দেশপ্রেমিক এবং রাজনৈতিকভাবে সচেতন শক্তি। এই অহমিকা এবং পেশিশক্তির আস্ফালন থেকেই ত্যাগী মুক্তিযোদ্ধাদের নিজেদের এলাকাতেই কোণঠাসা করে দেয়। সংঘাতের একটি বড় কারণ ছিল রসদ সরবরাহ। গ্রামবাসীরা যখন পরম মমতায় মুক্তিযোদ্ধাদের জন্য খাবার পাঠাতো, মুজিব বাহিনীর সদস্যরা অনেক সময় সেগুলো নিয়মিত বাহিনীর ক্যাম্পে পৌঁছতে বাধা দিত। এমনকি যুদ্ধের প্রয়োজনীয় অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ নিয়েও শুরু হয় জঘন্য রাজনীতি। এই অভ্যন্তরীণ কুন্দল পাকিস্তানি শত্রু বাহিনীকে সুবিধা দিচ্ছিল, আর সাধারণ মানুষের মনে তৈরি হচ্ছিল এক গভীর বিভ্রম। ইতিহাসের এই অধ্যায়টি অত্যন্ত বেদনার। অনেক রণাঙ্গনে রেকর্ড আছে যেখানে পাকিস্তানি সেনাদের গুলিতে নয়, বরং মুজিব বাহিনী আর মুক্তি বাহিনীর পারস্পরিক গুলি বিনিময়ে শহীদ হয়েছেন বাংলার সূর্য সন্তানরা। পাবনা, কুমিল্লা এবং সিলেটের কিছু অঞ্চলে এই আধিপত্যের লড়াই রক্তক্ষয়ী রূপ নেয়। সেক্টর কমান্ডারদের ডায়েরি এবং যুদ্ধকালীন রিপোর্টে এই ভ্রাতৃঘাতী সংঘাতের বহু লোমহর্ষক বর্ণনা পাওয়া যায়। একই লক্ষ্য, একই শত্রু, অথচ রণাঙ্গনে দুই ভাইয়ের এই লড়াই স্বাধীনতার স্বপ্নকে কালিমা লিপ্ত করছিল। সাধারণ মানুষের চোখে যারা ছিল মুক্তির দেবদূত, তাদের এই ক্ষমতার লড়াই গ্রামীণ জনপদে ভয়ের বীজ বুনে দিচ্ছিল। এই আধিপত্যের নেশা কি কেবল যুদ্ধের প্রয়োজনে ছিল, নাকি স্বাধীনতার পরবর্তী বাংলাদেশের একচ্ছত্র নিয়ন্ত্রণ হওয়ার প্রথম ধাপ? এই প্রশ্নের উত্তর পাওয়া যায় দেশ স্বাধীন হওয়ার ঠিক পরের কয়েক মাসে। 16ই ডিসেম্বর 1971। দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর বাংলার আকাশে উদিত হয় বিজয়ের সূর্য। পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের পর সারা দেশে যখন উৎসবে মাতোয়ারা, ঠিক তখনই পর্দার আড়ালে ঘনীভূত হচ্ছিল এক নতুন সংকট। স্বাধীনতার প্রথম প্রহরে যে অস্ত্রগুলো হওয়ার কথা ছিল স্মারক, সেই মরণাস্ত্রগুলোই হয়ে ওঠে এক নতুন সার্বভৌম শক্তির চ্যালেঞ্জ। 1972 সালের জানুয়ারিতে শেখ মুজিবুর রহমান দেশে ফিরে কঠোর নির্দেশ দেন সকল মুক্তিযোদ্ধাকে অবিলম্বে তাদের অস্ত্র সরকারি অস্ত্রাগারে জমা দিতে হবে। আইন শৃঙ্খলা রক্ষা এবং একটি স্থিতিশীল রাষ্ট্র গঠনের জন্য এটি ছিল অপরিহার্য। কিন্তু নির্দেশ আসার পর দেখা গেল এক অদ্ভুত চিত্র। নিয়মিত মুক্তি বাহিনীর সদস্যরা যখন লাইন ধরে অস্ত্র জমা দিচ্ছিলেন, তখন মুজিব বাহিনীর একটি বড় অংশ এই আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখান। মুজিব বাহিনীর নেতারা যুক্তি দিচ্ছিলেন যে দেশে এখনও বিপ্লব বিরোধী শক্তি রয়ে গেছে, তাই তাদের আত্মরক্ষার জন্য অস্ত্র প্রয়োজন। কিন্তু পর্দার আড়ালে চলছিল এক ভয়ঙ্কর প্রস্তুতি। উন্নত মানের স্ট্যান্ড গান, আধুনিক রাইফেল আর গ্রেনেড, যা যুদ্ধের শেষের দিকে ভারত থেকে সরবরাহ করা হয়েছিল, তার একটি বড় অংশই সরকারি খাতায় ওঠেনি। অস্ত্র জমা দেওয়ার নামে তারা কেবল কিছু জং ধরা বা অকেজো বন্দুক জমা দিয়ে শুভঙ্করে ফাঁকি দেয়। স্বাধীন দেশে এই অনিয়ন্ত্রিত অস্ত্রই তৈরি করে এক সমান্তরাল ক্ষমতার কেন্দ্র। মুজিব বাহিনীর সশস্ত্র ক্যাডাররা তাদের এই অবৈধ অস্ত্রকে ঢাল হিসেবে ব্যবহার করে বিভিন্ন এলাকায় নিজস্ব কর্তৃত্ব বজায় রাখে। সিভিল প্রশাসন বা নবগঠিত পুলিশ বাহিনী তাদের সামনে ছিল অসহায়। একটি স্বাধীন দেশে একদল যুবকের হাতে আধুনিক মরণাস্ত্র থাকা মানেই ছিল আইনের প্রশাসনের চরম বিপর্যয়। সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগতে শুরু করে, তবে কি আমরা এক দখলদারদের হাত থেকে অন্য দখলদারের হাতে পড়লাম? এই লুকিয়ে রাখা অস্ত্রগুলো কেবল লোহার স্তূপ ছিল না, এগুলো ছিল অনাগত অরাজকতার নীল নকশা। যখনই রাষ্ট্রের আইন তাদের স্বার্থের পরিপন্থী হতো, তখনই গর্জে উঠত এই অবৈধ অস্ত্র। একটি জাতির নবজাতক গণতন্ত্রের টুটি চেপে ধরতে এই অনর্পিত অস্ত্র যে কতটা ভয়াবহ হয়ে উঠেছিল, তার প্রমাণ মেলে পরবর্তী মাসগুলোর রাজনৈতিক হত্যাকাণ্ডে। স্বাধীনতার সূর্যোদয় হওয়ার সাথে সাথে বাংলাদেশে শুরু হয় এক নতুন রাজনৈতিক মেরুকরণ।
যুদ্ধের ময়দানে যারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছিল, ক্ষমতার ভাগাভাগি আর আদর্শের দ্বন্দ্বে তারাই হয়ে ওঠে পরম শত্রু। মুজিব বাহিনী, যারা যুদ্ধের সময় থেকেই একটি বিশেষ রাজনৈতিক ক্যাডার হিসেবে গড়ে উঠেছিল, স্বাধীনতার পর তারা হয়ে ওঠে বিরোধী কণ্ঠস্বর দমনের প্রধান হাতিয়ার। শুরু হয় তথাকথিত শুদ্ধি অভিযান। টার্গেট করা হয় তৎকালীন জাসদ, ছাত্র ইউনিয়ন এবং ন্যাপের মতো বামপন্থী দলগুলোর মাঠ পর্যায়ের কর্মীদের কোনো ওয়ারেন্ট বা বিচারিক প্রক্রিয়া ছাড়া রাতের অন্ধকারে তুলে নিয়ে যাওয়ার ঘটনা। অনেক ক্ষেত্রে অভিযোগ উঠত, যারা মুজিব বাহিনীর একচ্ছত্র আধিপত্যের বিরুদ্ধে কথা বলতো তাদেরকে রাজাকার বা বিপ্লবী ষড়যন্ত্রকারী তকমা দিয়ে চিরতরে নিশ্চিহ্ন করে দেওয়া হতো। ইতিহাসের এই অধ্যায়টি অত্যন্ত রক্তাক্ত। রক্ষী বাহিনীর সাথে তাল মিলিয়ে মুজিব বাহিনীর সদস্যরা সারা দেশে এক ভয়ের রাজত্ব কায়েম করেছিল। রাজনৈতিক ভিন্নমতকে কেবল যুক্তি দিয়ে নয়, বরং বন্দুকের গুলি দিয়ে স্তব্ধ করে দেওয়াই ছিল তাদের কৌশল। শত শত তরুণ রাজনৈতিক কর্মীর সলিল সমাধি ঘটেছিল এই বাহিনীর হাতে। এটি কেবল প্রতিপক্ষ দমন ছিল না, এটি ছিল সদ্য স্বাধীন রাষ্ট্রের গণতান্ত্রিক ভিত্তিটাকে অঙ্কুরেই বিনষ্ট করে দেওয়া। শহর থেকে গ্রাম, সর্বত্র তখন এক চাপা আতঙ্ক। মানুষ বিশ্বাস করতে পারছিল না যে মুক্তির আনন্দ এভাবে বিষাদে পরিণত হবে। মুজিব বাহিনীর এই স্বেচ্ছাচারিতা এবং রাজনৈতিক প্রতিহিংসা সাধারণ মানুষের মনে রাষ্ট্র সম্পর্কে এক গভীর অবিশ্বাসের জন্ম দেয়। স্বাধীনতার যে স্বপ্ন সাধারণ মানুষ দেখেছিল, তা যেন এক বিশেষ দলের এবং বিশেষ বাহিনীর কাছে বন্দী হয়ে পড়ল। স্বাধীনতার ঠিক পরপরই বাংলাদেশের প্রধান শহরগুলো ছিল এক অরাজকতার চাদরে ঢাকা। পরিত্যক্ত বাড়ি, বড় ব্যবসা প্রতিষ্ঠান আর শত্রুর ফেলে যাওয়া সম্পদের বিশাল ভাণ্ডার তখন যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে। রাষ্ট্র তখনও গুছিয়ে উঠতে পারেনি, আইন তার নিজের গতি ফিরে পায়নি। এই সুযোগটাই নেয় একদল সুবিধাভোগী শক্তি। মুজিব বাহিনীর এক শ্রেণীর প্রভাবশালী নেতার নজরে আসে এই পরিত্যক্ত সম্পদগুলো। যুদ্ধের বীরত্বকে ঢাল হিসেবে ব্যবহার করে তারা শুরু করে দখলের মহোৎসব। কোনো আইনি অনুমোদন ছাড়াই তারা বেছে বেছে বিলাসবহুল বাড়ি আর শিল্প প্রতিষ্ঠানে হানা দিতে শুরু করে। বাড়ির নেম প্লেট সরিয়ে সেখানে বসিয়ে দেওয়া হয় বাহিনীর নিজস্ব কার্যালয় এবং নেতাদের ব্যক্তিগত আস্তানা। লুটতরাজের শিকার কেবল পাকিস্তানিরাই হয়নি, অনেক ক্ষেত্রে শত্রু সম্পত্তির অজুহাতে সাধারণ বাঙালিদের ঘরবাড়িও কেড়ে নেওয়া হয়। যারা একসময় এই বাহিনীর সদস্যদের খাবার জুগিয়েছিল, যুদ্ধের পর তারা দেখলো এই তথাকথিত রক্ষকরাই আজ তাদের ভিটেমাটি চারা করছে। অভিযোগ করলেও লাভ হতো না, কারণ প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে তখন এই বাহিনীর অদৃশ্য নিয়ন্ত্রণ। যে আদর্শের জন্য সহস্র মানুষ রক্ত দিয়েছিল, সেই আদর্শকে পদদলিত করে ভোগের নেশায় মেতে ওঠে সেই বাহিনী। পরিত্যক্ত গাড়ি থেকে শুরু করে দামি আসবাবপত্র সবই নিয়ে উঠে লুটের মাল। মুক্তিযোদ্ধাদের যে ত্যাগের মহিমা ছিল, তাকে এই দখলদারিত্বের কালিমা প্রশ্নবিদ্ধ করে দেয়। সাধারণ মানুষের মনে আক্ষেপ জন্ম নেয়, এই কি সেই বাংলাদেশ যার জন্য আমরা লড়াই করেছিলাম? সম্পত্তির এই পাহাড় গড়া আর জোর জুলুমের সংস্কৃতি বাংলাদেশের পরবর্তী কয়েক দশকের রাজনৈতিক পতনের বীজ বুনে দিয়েছিল। বাহিনীর এই অপ্রতিহত ক্ষমতার দাপট কেবল সম্পদের সীমাবদ্ধ ছিল না, এটি রাষ্ট্রীয় কাঠামোর ভেতরে এক ধরনের বেপরোয়া সংস্কৃতির জন্ম দিয়েছিল। বিচারহীনতার সেই শুরু, যা ক্রমে আরও ভয়াবহ রূপ নিতে যাচ্ছিল পরবর্তী ধাপে। একটি স্বাধীন রাষ্ট্রের মেরুদণ্ড হলো তার বিচার বিভাগ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিন্তু 1972 সালের সেই অগ্নিগর্ভ দিনগুলোতে বাংলাদেশের প্রচলিত আইন ব্যবস্থা এক অভাবনীয় সংকটের মুখে পড়ে। দেশের সংবিধান যখন ধাপে ধাপে তৈরি হচ্ছে, ঠিক তখনই মুজিব বাহিনী দেশের বিভিন্ন প্রান্তে গড়ে তোলে এক সমান্তরাল শাসন ব্যবস্থা। থানা বা আদালতের তোয়াক্কা না করে নিজেরাই বিচারক সেজে বসে বাহিনীর প্রভাবশালী নেতারা একে একে ডাক পড়ে অভিযুক্তদের। তথাকথিত এই গণ আদালতে আসামি পক্ষের কোনো উকিল ছিল না, ছিল না আত্মপক্ষ সমর্থনের সুযোগ। অভিযোগকারিণী বা অভিযোগকারী যদি এই বাহিনীর সুনজরে পড়ত, তবে বিচারের রায় হতো ত্বরিত এবং ভয়াবহ। বিচারের নামে চলত প্রকাশন, নির্যাতন এবং চাঁদাবাজি। কোনো ব্যক্তিকে রাজাকার বা দালাল ঘোষণা করা ছিল সবচেয়ে সহজ উপায়।
অনেক ক্ষেত্রে ব্যক্তিগত শত্রুতার জের ধরে নিরপরাধ মানুষকে এই ট্যাগ লাগিয়ে দেওয়া হতো। এরপর চলত অমানবিক নির্যাতন এবং মোটা অঙ্কের অর্থদণ্ড। যারা টাকা দিতে পারত না তাদের কপালের জুটত অবর্ণনীয় লাঞ্ছনা, যা অনেক সময় মৃত্যুর কাছাকাছি নিয়ে যেত। প্রশাসনিক কর্মকর্তারা তখন ছিল কেবল সাক্ষী। তৎকালীন পুলিশ বাহিনী বা সিভিল প্রশাসন মুজিব বাহিনীর এই বেপরোয়া কর্মকাণ্ডে বাধা দেওয়ার সাহস পায়নি। যদি কোনো পুলিশ অফিসার আইন প্রয়োগ করতে চাইতেন, তবে তাকে সরাসরি উপরমহল থেকে চাপের মুখে পড়তে হতো অথবা বাহিনীর ক্যাডারদের হাতে অপদস্থ হতে হতো। ফলে রাষ্ট্রের ভেতরে তৈরি হয় এক গভীর ক্ষত, যেখানে রক্ষকে ভক্ষকের ভূমিকা অবতীর্ণ হয়েছিল। আইনের শাসনের এই বিপর্যয় সাধারণ মানুষের মনে রাষ্ট্রের প্রতি অনাস্থা তৈরি করে। যে স্বাধীনতার স্বপ্ন ছিল একটি ন্যায়ভিত্তিক সমাজ, তা তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল এই সমান্তরাল শাসনের চাপে। বিচার বহির্ভূত এই তৎপরতা কেবল তৎকালীন সমাজকেই নয়, বরং বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিকেও বিচারহীনতার এক দীর্ঘমেয়াদী সংস্কৃতির রূপণ করে দেয়। সময় বয়ে গেছে অনেক, ধুলো জমেছে ইতিহাসের সেই রক্তাক্ত অধ্যায়গুলোতে। 1971 সালের এই মহান মুক্তিযুদ্ধে আমাদের গর্বের ইতিহাস, আমাদের অস্তিত্বের ভিত্তি। কিন্তু একটি জাতির পরিপক্কতা নির্ভর করে তার ইতিহাসের আলোকোজ্জ্বল এবং অন্ধকার উভয় দিকেরই সাহসের সাথে গ্রহণ করার ক্ষমতার উপর। মুজিব বাহিনী বা বিএলএফ, যাদের হাতে ছিল অদম্য সাহস এবং আধুনিক অস্ত্র, কিন্তু নেতৃত্বের মোহে, নিয়ন্ত্রণহীন ক্ষমতা আর রাজনৈতিক প্রতিহিংসায় একটি বাহিনীকে কিভাবে জনবিচ্ছিন্ন এবং বিতর্কিত করে তুলতে পারে, মুজিব বাহিনীর ইতিহাস তারই এক জ্বলন্ত উদাহরণ। কেন একটি স্বাধীন দেশে সমান্তরাল শাসনের প্রয়োজন হলো? কেন ত্যাগের বিনিময়ে পাওয়া স্বাধীনতার আধিপত্যের কালিমা লাগলো? এই প্রশ্নগুলো আজও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের আকাশ ঝুলে আছে। অনেকের মতে স্বাধীনতার সূচনা লগ্নে এই বাহিনীর বিশৃঙ্খলা দেশের গণতন্ত্রের মজবুত ভিত্তি গড়ার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। ইতিহাসের নির্মোহ ব্যবচ্ছেদ কোনো অস্পষ্টতার সুযোগ রাখে না। মুজিব বাহিনীর এই কালো অধ্যায় প্রমাণ করে মুক্তিযুদ্ধের নাম ভাঙিয়ে কিভাবে একদল সশস্ত্র ক্যাডার স্বাধীন দেশে বিভীষিকা হয়ে উঠেছিল। এরা কোনো ভুল পথ চলা যোদ্ধা ছিল না, এরা ছিল সুপরিকল্পিতভাবে বেড়ে ওঠা এক অপরাধী গোষ্ঠী। যাদের হাতে ছিল নিরাপদ বাংলাদেশের স্বপ্ন রক্ষা করার দায়িত্ব, তারাই হয়ে উঠল সাধারণ মানুষের জানমালের সবচেয়ে বড় শত্রু। রাজনৈতিক প্রতিপক্ষকে নৃশংসভাবে হত্যা, সাধারণ মানুষের সম্পদ লুণ্ঠন আর বিচারহীনতার রাজত্ব কায়েম করে এরা স্বাধীনতার স্বপ্নকে কালিমা লিপ্ত করেছে। এদের প্রতিটি অপরাধ আজ ইতিহাসের পাতায় ধিকৃত। মুজিব বাহিনীর এই পাশবিক কর্মকাণ্ড কোনো তর্কের বিষয় নয়, বরং এটি জাতির সাথে এক নগ্ন বিশ্বাসঘাতকতা। অস্ত্রকে আইনের ঊর্ধ্বে রেখে আর ব্যক্তিগত লালসাকে জাতীয় ঐক্যের সামনে দাঁড় করিয়ে তারা যে পাপ করেছে, ইতিহাস তার চূড়ান্ত বিচার করে দিয়েছে। অপরাধীর কোনো দেশপ্রেম থাকে না, আর মুজিব বাহিনী ছিল সেই আদর্শহীন অপরাধী সংস্কৃতির প্রথম কারিগর। ইতিহাস তাদের কখনোই ক্ষমা করবে না।